গতকাল কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি থাকায় কালী ভৈরবী মায়ের টুকটাক কিছু কাজ রাতেই ছিলই। কিন্তু গতকাল রাতে এমন একটা কাণ্ড প্রায় হঠাৎ করেই ঘটে গেল যে কালী ভৈরবী মাকে প্রায় সারা রাত জাগতে হলো প্রায় সম্পূর্ণ অদ্ভুত একটা কারণে। আর তোমরা তো জানোই, ভৈরবী মা অমাবস্যার দিন ওনার নানা যজমানে নানা রকমের গ্রহদোষ, ভৌতিক এবং পৈশাচিক প্রভাবের প্রতিকারের জন্য নানা তান্ত্রিক ক্রিয়া করে থাকলেও সকলের কাজ ওই একটা মাত্র দিনে মেটানো সম্ভব হয় না। ওই দিন বেশ কিছু ভক্তের ভিড় হয়ে যায়। সকলেই চায় অমাবস্যার দিন তাদের সেই তান্ত্রিক ক্রিয়ার সময় ভৈরবী মায়ের পুজোর জায়গায় থাকতে, পুরো ব্যাপারটা নিজের চোখে দেখতে। আর মায়ের সেই মন্ত্রোচ্চারণ যখন সেখানে উপস্থিত সকলের কানে প্রবেশ করে, কিংবা হোমের আহুতির সেই পবিত্র ধোঁয়া যখন শ্বাসবায়ুর মাধ্যমে তাদের শরীরে পৌঁছায়, তখন এমনিতেই অনেকের অনেক সমস্যা ঠিক হয়ে যায়। আসলে সাধারণ ভূত বা পিশাচরা সেই পবিত্র শুদ্ধ পরিবেশ, সেই আবহ সহ্য করতে পারে না। তারা যদি কোনো মানুষের ঘাড়ে চেপে বসে থাকে, তবে সেই ক্রিয়ার সময় সেই সব অপদেবতারা নিজে থেকেই পালিয়ে যায়। আর সেই কারণে ভৈরবী মা তাদের সকলকেই সেই ক্রিয়ার সময় আগে থাকতেই ডেকে নেয়। আর যাদের অন্যান্য নানা ভৌতিক উপদ্রবের কাজ থাকতো, তাদের কাজ উনি করেন অমাবস্যার আগের দিন, অর্থাৎ এই কৃষ্ণ চতুর্দশীর দিন। তোমরা তো জানোই, ওই কৃষ্ণ চতুর্দশী তিথিও তান্ত্রিক বিচারে অমাবস্যা তিথির থেকে কোনো অংশে কম কিছু নয়। ওই দিন অপদেবতারা সব থেকে বেশি সক্রিয় থাকে, তাই তাদের নিয়ন্ত্রণ করার বেশ কিছু ক্রিয়াও ওই দিনই করা হয়ে থাকে। আর সেই রকম পরিকল্পনা মতোই ভৈরবী মা গতকাল ডেকে নিয়েছিলেন ভুবনডাঙ্গার সনাতন সামন্তকে। কিন্তু যেমন পরিকল্পনা ভৈরবী মা করেছিলেন, সবকিছুই কেমন যেন তালগোল পাকিয়ে গেল সময়ের কঠিন চক্রে পড়ে। ভৈরবী মা তখন এক মনে তার পুজোর আয়োজন করে চলেছেন। এক এক করে হোমকুণ্ডে নিজের আরাধ্যা দেবী রক্তচণ্ডিকার নামে আহুতি অর্পণ করে দেবীকে আবাহন করছেন ভৈরবী মা। রিং চণ্ডচণ্ডিকা চণ্ডস্থিতা প্রচণ্ডা সর্বপ্রণা দেবী নমস্তুতে। ওম হ্রিং চণ্ডচণ্ডিকা চণ্ডস্থিতা প্রচণ্ডা সর্বপ্রণা দেবী নমস্তুতে। ওম হ্রিং চণ্ডচণ্ডিকা চণ্ডস্থিতা প্রচণ্ডা সর্বপ্রণা দেবী কচ্ছপি অতিষ্ঠ কমলাসনা অপর্ণমস্ত। ওম ফট স্বাহা। ভৈরবী মা তখন তার হোমের আহুতি প্রদান করছেন। ঠিক তখনই একেবারে উদ্ভ্রান্তের মতো সেখানে এসে পৌঁছায় সনাতন। তবে সনাতন সামন্তর কথা আগে তোমাদের বলে নেওয়া জরুরি। সনাতন সামন্ত ভৈরবী মায়ের কাছে এসেছিল কদিন আগে ওর মেয়ের উপর একটা পিশাচের প্রভাব মুক্ত করার জন্য। সনাতন সামন্তর দুই মেয়ে। বড় মেয়েটার ওই গ্রামের বিয়ে হয়ে গেলেও ছোট মেয়ের বয়স তখন সবে 18। হঠাৎ করে এই দিন রাত্রে সনাতন লক্ষ্য করে ওর ছোট মেয়ের মধ্যে কিছু অদ্ভুত বিকৃতি। মেয়েটা নাকি বেশ কিছুদিন ধরে ধূম জ্বরে কাবু হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেদিন রাত্রে গভীর জ্বরের মধ্যেই সে এমন কিছু একটা বলে চিৎকার করে ওঠে, যেটা শুধু নাকি সনাতন সামন্তর দাদুর বা ঠাকুমার জানার কথা, আর তারপরে কারোরই তা জানার কথা নয়। তবে সেটা কি কথা অনেকবার জিজ্ঞেস করলেও সনাতন ভৈরবী মাকে বলতে চায় না। সে শুধু বলে, ভৈরবী মা, আমার মেয়ে পরমা আজ যে কথা বলছে সে রহস্য তো আমার দাদু ঠাকুমার মারা যাওয়ার সাথেই চিরতরে নষ্ট হয়ে গেছে। আজ তো সে কথা কারোর জানার কথা নয়, তাহলে সান্ত্বনা কি করে সে কথা জানালো? আমার খুব একটা ভালো ঠেকছে না ভৈরবী মা। আপনি একবার আমার মেয়েটাকে নিজের চোখে দেখুন। আমার মনে হচ্ছে ওর ভিতরে কোনো অশরীরী আত্মা বাসা বেঁধেছে, সেই ওর মুখ দিয়ে এইসব বলাচ্ছে। আমি সনাতনের কথা থেকেই বুঝলাম ও আমার কাছে কিছু একটা গোপন করে যেতে চাইছে। হয়তো এই পুরো ব্যাপারটা ওর পারিবারিক এমন কোনো একটা ঘটনার সাথে সম্পর্কিত, সেটাও আমার কাছে প্রকাশ করতে চায় না।
তাই ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু না বলে আমি ওকে ওর মেয়েকে নিয়ে কৃষ্ণ চতুর্দশীর রাত্রে যজ্ঞের সময় আসতে বলেছিলাম। আমার ধারণা ছিল যদি সত্যিই সেরকম কোনো ভূতে ধরার ঘটনা এটা হয়, তবে আমি তার ঘাট থেকে সেই ভূতকে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তবে এতে একটা অসুবিধাও ছিল, যদি কারোর ওপর সত্যিই কোনো অশরীরীর প্রভাব থেকে থাকে, তবে সে খুব সহজে আমার কাছে আসতে চাইবে না। আমার কাছে না আসার জন্য যত রকমভাবে সে বাধা দিতে পারে সেই চেষ্টাই সে করবে। আর সেই জন্যই আমি একটা মা কালীর কবচ সনাতনের হাতে দিয়ে বললাম, আগামীকাল রাত্রে যখন তোমার মেয়ে ঘুমিয়ে থাকবে, তখন এই কবচ ওর হাতে শক্ত করে বেঁধে দেবে। মনে রেখো সনাতন, ও যদি ঘুম ভেঙে একবার উঠে পড়ে, তবে কিন্তু ও কিছুতেই এই কবচ ওর হাতে বেঁধে দিতে দেবে না। আর যদি এটা বাঁধার আগে সেই অশরীরী সে কথা বুঝতে পেরে যায়, তবে কিন্তু ভয়ঙ্কর বিপদ। একান্ত অপারগ হয়ে পড়লে সেই অশরীরী কিন্তু তোমার মেয়েকে শেষ করে দিতেও পিছপা হবে না। আমি দেখলাম আমার কথা শুনে সনাতন যেন একটু বেশি ভয় পেয়ে গেল। ওর চোখ মুখ একেবারে সাদা হয়ে গেল। সে আমাকে বলল, ভৈরবী মা, আপনার কথা শুনে আমার বেশ ভয় করছে। এই কাজ আমি পারবো না। যদি এতে হিতে বিপরীত কিছু হয়, যদি সেই অশরীরী আমার মেয়েটার কোনো ক্ষতি করে। কালী ভৈরবী ওকে আশ্বস্ত করে বলে, তুমি বৃথাই ভয় পাচ্ছ সনাতন, এসব কিছুই হবে না। আমি শুধু তোমাকে সম্ভাব্য বিপদের কথা বলেছিলাম, যে দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, এইটুকুই। এই কবচ একবার তোমার মেয়ের হাতে বেঁধে দিতে পারলে ওই অশরীরী আর কিছুই করতে পারবে না। মা কালী ঠিকই তাকে ওই অশরীরীর হাত থেকে রক্ষা করবেন। তাও ভৈরবী মা, আপনার কথা শুনে আমার বেশ ভয় করছে। এই কাজ আমি পারবো না। আমার মেয়ের কোনো কারণে কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনি আপনি আমাকে ক্ষমা করুন। কালী ভৈরবীও সেটা বেশ বুঝতে পেরেছিল। হয়তো ওর কথা থেকেই সনাতন এতটা ভয় পেয়ে গেছে, তাই আর ওকে সে ব্যাপারে কিছু না বলে তখনকার মতো বিদেয় করে কালী ভৈরবী ওকে বলে, আমার সন্ধ্যাবেলার পুজোর সময় হয়ে এসেছে, তুমি এখন যাও সনাতন। আর যদি তোমার মেয়ের উপর থেকে ভৌতিক প্রভাব দূর করতে চাও, তবে ওকে আগামীকাল মধ্যরাত্রে এখানে নিয়ে এসো। কি আর করে বেচারা সনাতন। ও ভৈরবীর দেওয়া কবচটা দুহাতে নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে আবার ভৈরবীর সামনে রাখা পুজোর আসনে সেটা রেখে উঠে চলে যায়। তবে তারপর দিন রাত্রে ও আবার ফিরে এলো ভৈরবী মায়ের হোমের মুহূর্তে, যখন ভৈরবী মা ওকে ওর মেয়েকে নিয়ে আসতে বলেছিল। ঠিক তখন ভৈরবী মা প্রতাপগড়ের জমিদার সূর্যপ্রতাপ চৌধুরীর নতুন কেনা বাগান বাড়ির বাস্তুদোষ খণ্ডনের কাজ করছিল। আর তার মধ্যেই সনাতন কাঁদতে কাঁদতে প্রায় হুড়মুড় করে এসে পড়ল সেখানে। ভৈরবী মা, ভৈরবী মা, আমাদের সর্বনাশ হয়ে গেছে ভৈরবী মা। আমি দেখলাম সনাতন তখন প্রায় হাঁপাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আর আমার পুজোর জায়গায় এসে পৌঁছেই সনাতন প্রায় মাটিতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি তখন নিজের হোমের মধ্যেই ছুটে এসে ওর কাছে দেখলাম ওর অবস্থা তখন শোচনীয়। সারা গায়ে অজস্র নখের আঁচড়ের দাগ, তাতে তখনও রক্ত শুকিয়ে জমে রয়েছে। বুঝলাম এখানে আসার আগেই ওর সাথে কারোর খুব ভয়ঙ্কর রকমের ধস্তাধস্তি হয়েছে, যার নখ থেকেই এই আঁচড়ের দাগ পড়েছে ওর সারা গায়ে। ওর পিছু পিছু আর একজন লোক ছুটে আসছিল। সে সনাতনকে মাটি থেকে ধরে তুলতে যেতেই আমি ওকে চোখের ইশারায় সনাতনের শরীর স্পর্শ করতে বারণ করলাম। আর সেই লোকটি অসহায়ের মতো আমাকে বলল, আপনি কি ভৈরবী মা? দাদা আপনার কথা আজ সকাল থেকে বারবার বলছে।
দাদা বলছে একমাত্র আপনিই নাকি আমাদের পরিবারের এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। আপনাকে দাদা খুব ভরসা করে। আমি সেই লোকটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, আর সনাতনের কি হয়েছে? আমি ওর ভাই, আমার নাম হারাধন, হারাধন সামন্ত। আমি বহরমপুরে চাকরি করি। প্রতি শনিবার বাড়ি এসে রবিবারটা দাদা বৌদি ভাইজিদের সাথে কাটিয়ে কাজের জায়গায় ফিরে যায় সোমবার সকালে। সেই মতোই আমি আজই সন্ধেয় বাড়ি এসেছি, আর এসে দেখি এই কাণ্ড। দাদা প্রায় পাগলের মতো আচরণ করছে আর বারবার করে আপনার কথা বলছে। আর ওর মেয়ে, সে কেমন আছে? বৌদি বললে শান্তনা, মানে আমার দাদার ছোট মেয়ে, বাড়ি থেকে চলে গেছে। কয়েকদিন ধরে নাকি সে বড় অস্বাভাবিক আচরণ করছিল। দাদা বৌদি ভেবেছিল ওকে কোনো ভূতে ধরেছে, কিন্তু আজ সকালে সে ভয়ঙ্কর কাণ্ড বাধায়। দাদা আর বৌদিকে প্রচণ্ড মারধর করে সে বাড়ি থেকে কোথাও চলে গেছে। হ্যাঁ, সনাতন আমাকে সেই কথা বলেছিল, আর সেই কারণেই আমি সনাতনকে বলেছিলাম আমার কাছে আজ ওর ছোট মেয়েকে নিয়ে আসতে। হ্যাঁ, দাদা যে আপনার কাছে এসেছিল সে কথা কোনোভাবে সেই অশরীরই জানতে পারে, আর তারই প্রভাবে কাল রাত থেকেই নাকি শান্তনা অস্বাভাবিক রকমের ব্যবহার করতে শুরু করেছে। আর আজ তার সমস্ত সীমা ছাড়িয়ে যায়। সে নাকি বারবার করে বলতে থাকে, তোরা আমাকে বন্দি করতে চাস? তোদের এত সাহস? আমাকে বন্দি করার জন্য তোর বাবা ওই ভৈরবের কাছে গেছিল। দেখ দেখ, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোর বাবার সামনেই তোকে আমি কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। আমার কাছে এরকম বহু মানুষ আসে, তাই আমার কাছে যে বা যারা সাহায্যের জন্য আসে তা যাতে কোনো পিশাচ বা প্রেতাত্মা জানতে না পারে, তাই আমি আমার পুজোর জায়গা সুরক্ষিত বেষ্টনী দিয়ে মুড়ে রাখি, যাতে আমার কাছে এসে ওরা কি বলছে, ওরা কি ভাবছে সেটা কোনো পিশাচ এই বেষ্টনীর বাইরে থেকে জানতে না পারে। তাই আমি সনাতন যাওয়ার আগে ওকে বলে দিয়েছিলাম ও যেন কাউকে আমার এখানে আসার কথা নিজে থেকে না বলে। তাই আবারও হারাধনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমার এখানে আসার কথা ও বাড়ি ফিরে কাউকে বলেনি তো? সে কথা তো আমি জানি না ভৈরবী মা। আমি তো আজ সকালে বাড়ি এসেছি, আর এসে দেখি এই কাণ্ড। ঠিক আছে, তুমি কি একবার আমাকে তোমাদের বাড়ি নিয়ে যেতে পারবে? আমি নিশ্চয়ই আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব, কিন্তু আপনি আমাকে বলুন ভৈরবী মা, আমার দাদার পরিবারটার কোনো ক্ষতি হবে না তো? যদি কোনো অশুভ শক্তি এই মুহূর্তে সান্ত্বনার উপর প্রভাব বিস্তার করে থাকে, তবে সে নিজের বিপদ বুঝে সান্ত্বনা এমনকি তোমাদের বাড়ির যে কারোর ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছতে হবে। তুমি সনাতনকে ধরে ধরে নিয়ে এসো, আমি আমার পুজো শেষ করে এক্ষুনি আসছি। যেমন আপনি ভালো মনে করেন ভৈরবী মা, আমি দাদাকে নিয়ে যেতে পারবো। আপনি আমার সাথে আসুন। আমি আরও আধ ঘন্টার মধ্যে আমার হোম সম্পূর্ণ করে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে এলাম, আর তারপর আমরা রওনা হলাম হারাধনদের বাড়ির উদ্দেশ্যে। গোটা পথটা হারাধন ওর দাদা সনাতনকে প্রায় পিঠে করে বয়ে নিয়ে এগিয়ে চলল, আর আমাদের সাথে আমার সব সময়ের সঙ্গী অর্জুন পিছু পিছু চলল। আর কেউ না জানলেও আমি জানতাম অর্জুন এই জন্মের সারমেয় জনিতে জন্ম নিলেও আসলে ও ছিল গত জন্মের একজন লক্ষ্যভ্রষ্ট সাধক। আমি যতক্ষণ আমার হোম করতাম ও চুপ করে সে আমার পাশে বসে থাকতো। আমরা যখন নানা রকমের তান্ত্রিক ক্রিয়া করতাম তখন প্রতিশোধবশত নানা অপদেবতারা আমাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসতো, যাদের মানুষ সাধারণ চোখে দেখতে না পেলেও অর্জুন ঠিকই দেখতে পেত। ও চিৎকার করে আমাকে তাদের উপস্থিতি সম্পর্কে আগে থাকতেই সচেতন করে দিত। আমি অর্জুনের ব্যবহারের পরিবর্তন দেখে অশরীরী আত্মাদের উপস্থিতির ব্যাপারে সজাগ হয়ে যেতে পারতাম, আর সেই কারণেই আমি হারাধনদের বাড়ি যাওয়ার পথে অর্জুনের দিকে টানা নজর রাখছিলাম। আর দেখলাম ও বেশ শান্ত হয়েই পথ হাঁটছে,
তাই নিশ্চিন্ত হয়ে আমিও এগিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎ করেই হারাধন বলে উঠল, ভৈরবী মা, আমাদের পরিবারটার উপর এ কার কুদৃষ্টি পড়লো মা? দাদা তো খুব ভালো মানুষ, কারোর সাথে কখনো কোনো ঝগড়াঝাটি করে না। মিনতিও ওর সংসার নিয়ে সুখেই আছে। দাদা বৌদি আর শান্তনাকে নিয়ে আনন্দে ঘর করছিল, সেটা বোধহয় আরও সহ্য হচ্ছিল না, তাই আমাদের পরিবারটাকে শেষ করে দিতে চাইছে। আমি হারাধনকে জিজ্ঞাসা করলাম, মিনতিকে? মিনতি দাদার বড় মেয়ে, এই গ্রামেই ওর বিয়ে হয়েছে, বছর 3 হলো। ওর বরটা খুব ভালো ছেলে, নাম রতন। হারাধন কথাটা বলার সাথে সাথেই অর্জুন হঠাৎ করে চিৎকার করে উঠল। ওকে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে আমিও বেশ চমকে উঠলাম। অর্জুন তখন পাশের একটা ঝোপের দিকে কাউকে দেখে যেন তেড়ে গেল সেই দিকে। রাতের অন্ধকারে ওর চিৎকারে গোটা জঙ্গলটা যেন হঠাৎ করে জেগে উঠল। আর আমি আর হারাধন অবাক হয়ে রাস্তার পাশে সেই ঝোপের দিকে তাকাতে দেখলাম সেখান থেকে অন্ধকারে প্রায় লাফ দিয়ে একটা বছর 30-এর ছেলে বের হয়ে এলো। হারাধনের হাতে ধরা হ্যাজাকের আলো ওর মুখে পড়তেই দেখলাম হারাধন ওকে দেখে প্রায় চমকে উঠল। আর অর্জুন তখনও বীর বিক্রমী চিৎকার করে চলেছে, এ কি বাবা, রতন তুমি এখানে কি করছো? আগে ছোট কাকা বাবু, আমি শান্তনার খবর পেয়ে আপনাদের বাড়িতে এসেছিলাম। তখন মা বললেন আপনি আর বাবা এই ভৈরবী মায়ের কাছে ওনার আশ্রমে এসেছেন। আমিও তাই খুব চিন্তায় পড়ে তখনই এখানে ছুটে এলাম। এ কি রে বাবা, আমি কি চোর নাকি ভূত প্রেত? আমাকে দেখে কুকুরটা এরকম করছে কেন? একটা রাস্তার নেড়ি কুকুর, তার মেজাজ দেখো না। আমি বেশ গম্ভীর হয়ে রতনকে বললাম, ও আমার নিত্য সঙ্গী, আর তুমি যে ওকে একটা সামান্য কুকুর বলে অবহেলা করছো সেটা ঠিক নয়। আমি তোমাকে বলছি, ও কিন্তু অনেক মানুষের থেকেও অনেক বেশি বুদ্ধিমান, তাই ওকে আর অপমান করো না। সে আপনার কাছে আপনার কুকুর বুদ্ধিমান হতে পারে, তাতে আমার কি? ও যে একটা রাস্তার নেড়ি কুকুর সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না, তাই না? ওকে বলুন ও যেন আমার উপর আর একদম চিৎকার না করে। আমি তো ওর চিৎকার শুনে একেবারে ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম এই বুঝি কামড়ে মাংস খুবলে তুলে নেবে। আচ্ছা বাবা, তুমি আর মাথা গরম করো না, কুকুরটা তো এখন শান্ত হয়েই গেছে, তাই না? আর দেখেছেন তো ভৈরবী মা, রতন আমাদের কত খেয়াল রাখে। বৌদির কাছে যেই না শুনেছে আমি দাদাকে নিয়ে আপনার কাছে এসেছি, সঙ্গে সঙ্গে সে এখানে আসবে বলে রওনা দিয়েছে। সত্যি দাদা এইরকম একটা ছেলেকে মিনতির বর হিসেবে পেয়ে যেন ধন্য হয়েছে। জামাই তো নয়, যেন নিজের ছেলেই হলো। আমি খেয়াল করে দেখলাম হারাধনের কথা শেষ হওয়ার আগেই অর্জুন মৃদু গর্জন করে উঠল। রতনের দিকে তাকিয়ে বুঝলাম রতনের প্রতি হারাধনের এই গদগদ ভাবটা অর্জুন কিছুতেই মেনে নিতে পারছে না। তাই সে বারবার প্রতিবাদ করছে আর বোঝানোর চেষ্টা করছে রতনকে ওরা যতই ভালো ছেলে বলে মনে করুক, আসলে সে তা নয়। আচ্ছা কাকাবাবু, শান্তনার কোনো খোঁজ পাওয়া গেল কি? হারাধন মাথা নেড়ে না বলায় রতনের মুখে দুঃখ ফুটে ওঠার থেকেও যেন বেশ কিছুটা আনন্দের অভিব্যক্তি ফুটে উঠতেই দেখলাম বলে মনে হলো। রতন যেন মনে মনে চায় না শান্তনাকে খুঁজে পাওয়া যাক। তবে আমি তখন কিছু না বলে চুপচাপ ওদের সাথে ওদের বাড়ির দিকে এগিয়ে গেলাম। আর বাড়ির সদর দরজায় পৌঁছেই পরিষ্কার দেখতে পেলাম